ড্রামাটি শুরুতে ফিমেল লিড ম্যাংকে দেখানো হয়। ও যখন রাস্তা পার হতে নিয়েছিল তখন একটি কারের সাথে ধাক্কা লাগে, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা যায়। কিন্তু এরপরে আমরা ম্যাংকে দেখতে পাই একটি ক্লাবে, আর ম্যাং এখানে নিজেকে সুস্থ দেখার পর অবাক। তার ওপরে ওর একজন ব্রাদারকেও দেখতে পায়। অবাক হয়ে জিজ্ঞাসা করে, ব্রাদার আমি এখানে কি করছি? তখন ওর ব্রাদার বলে, তুমি আমার কাছ থেকে পালানোর জন্য এভাবে নিজেকে হার্ট করছো, আর সুসাইড করার চেষ্টা তুমি কেন করছো? ম্যাং আমাদেরকে বলে, আমার মনে হয় আমার এখন রিবার্থ হয়েছে, আর 3 বছর আগে আমি আমার ব্রাদারের সাথে ব্রেকআপ করেছিলাম। যে সিনটা এখন এখানে ব্রাদারকে বলেছিল আমি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছি, আর এখানে এই কারণে ওর ব্রাদার বলে, ঠিক আছে আমি এটা অ্যাকসেপ্ট করছি, তুমি আমার থেকে ব্রেকআপ নিয়েছো, আর আজকের পর আমাদের দুজনের কখনোই দেখা হবে না, আমি তোমাকে মুক্ত করে দেব। এই ছেলেটি হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, তার নাম জি। আর এখানে ম্যাং তখন মনে মনে বলে, আমি যে ভুলটা আগে করেছিলাম এখন আমি একদমই ওই ভুল করব না। তাই এখানে বলে, ব্রাদার আমি তোমার কাছ থেকে একদমই দূরে যেতে চাই না, তুমি আমাকে তোমার সাথেই রেখে দাও। আর অনেক বেশি টাইটলি হাগ করে নেয় জিকে। জি অবাক হয়ে যায়, হঠাৎ করে কেন ম্যাং এরকম ব্যবহার করছে। আর ম্যাং বলে, আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে ওই শ্যান নামের ছেলেটির কথা আর আমি কখনোই তোমাকে বলবো না, আমি ওর সাথে বিয়ে করার জন্য জোরও করব না, এখন তুমি শুধু আমাকে তোমার বাসায় নিয়ে যাও। মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্ট বলে, হতে পারে ম্যাং এই সব কিছু নতুন আরেকটি গেম খেলার জন্য প্ল্যান করছে। তখন জি ওর দিকে রাগে চোখ নিয়ে তাকায়, তাই তারা দুজনে এখানে চুপ হয়ে যায়। জি এরপরে ম্যাংকে বলে, তুমি কি অনেক ভেবেচিন্তে এই কথা বলেছো? কারণ তুমি যদি আমার সাথে থাকো তাহলে আর কোনোদিনই শ্যানের সাথে কথা বলতে পারবে না। যদি আমি তোমাকে শ্যানের সাথে দেখি তাহলে তো অবস্থা খারাপ করে দেব। ম্যাং বলে, আমি ভেবেচিন্তেই বলছি, আমি তোমার সাথে থাকতে চাই, আর তুমি আমাকে ছেড়ে যেও না। জিকে রাজি করানোর জন্য জিয়ের সাথে অনেক বেশি কিউট ব্যবহার করতে শুরু করে। আর জি যেহেতু ওর উপরে একটু দুর্বল ছিল তাই বলে, ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এরপরে ও ম্যাংকে কোলে উঠিয়ে নেয়, আর ম্যাং এখানে মনে মনে বলে, এবার যাই হয়ে যাক না কেন আমি ব্রাদার জির সাথেই থাকবো, আমি কিছুতে এবার ব্রাদার জিকে দূরে সরে যেতে দেব না। এরপরে তাদের দুজনকে বাসায় দেখানো হয়। জি এখানে ম্যাংয়ের হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। এরপরে বলে, থাকো আমি যাচ্ছি। তখন তো ও জড়িয়ে ধরে আবারও জিকে, আর বলে, ব্রাদার তুমি কোথায় যাচ্ছ? আমাকে রেখে কোথাও যেও না। আর ম্যাং মনে মনে বলতে থাকে, আমি জানি আমাকে মিথ্যে কথা বলে এখান থেকে চলে যাবে আর কখনো ফিরে আসবে না। জি বলে, আরে আমি কোথায় যাব, আমি তো এখন শাওয়ার নিতে যেতে চাচ্ছি, কারণ আমার শরীর থেকে অনেক বেশি ড্রিঙ্কের গন্ধ আর স্মোকের গন্ধ বের হচ্ছে। ম্যাং বলে, ঠিক আছে তাহলে আমি তোমাকে সাহায্য করে দেব। আর জি বলে, তাহলে তুমি আমার ড্রেস নিয়ে চলে এসো। এরপরে জিকে ভিতরে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে, বস ইয়াং ফ্যামিলি আর মু ফ্যামিলি তারা দুজন একটি ডিল করতে চাচ্ছে, আর কাল আপনার ইয়াং ফ্যামিলি একটি মিটিং রেখেছে, ওখানে আপনাকে যেতে বলেছে, বাট একটি প্রবলেম রয়েছে, আপনার সাথে করে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হবে। যদি এমনটি না করতে পারেন তাহলে ওনাদের পছন্দের মতন কোনো মেয়ের সাথে আপনার বিয়েটা করিয়ে দেবে। আমি বলবো আপনি তো এখন ম্যাংকে আপনার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসুন। এরপরে ফোন রেখে দেওয়ার পরে জি এখানে বলে, ম্যাং তো আমাকে ব্রাদার মনে করে, তাহলে আমি কিভাবে ওকে আমার গার্লফ্রেন্ড হতে বলবো? আমাকে এখন কিছু একটা করতে হবে। আর নিজের শার্ট খুলতে শুরু করে, তখনই ভিতরে ম্যাংও চলে আসে। ম্যাং জিয়ের বডি দেখতে পায়, আর জিও এটা তাড়াতাড়ি করে বুঝতে পেরেছিল। ম্যাং বলে, ব্রাদার তুমি এত তাড়াতাড়ি শার্ট খুলে ফেলেছো? জি দেখতে পায় ম্যাং নিজেও শাওয়ার নিয়ে বের হয়ে এসেছে, আর ও ম্যাংয়ের বডি দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই ম্যাংকে বলে, আমার ড্রেস আমাকে দাও, আর এখন তুমি এখান থেকে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ম্যাং বলে, ঠিক আছে আমার ব্রাদার যখন বলছে তাহলে তো আমাকে করতেই হবে। এরপরে জি শাওয়ার নিতে শুরু করে। বাইরে আসার পর দেখতে পায় ম্যাং সোফায় ঘুমিয়ে রয়েছে, আর এখানে ও ম্যাংকে দেখার পরে ম্যাংয়ের কাছে চলে যায়। আর ম্যাং তখন ঘুমের ভিতরে বলছিল, ব্রাদার জি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, এই কারণে আমাকে ক্ষমা করে দাও। জি ওকে কোলে উঠিয়ে বেডে নিয়ে আসে, ওকে শুইয়ে দেয়। এরপরে ওর একটু কাছে যেতে শুরু করে, আর বলছিল, তুমি তো আমাকে ব্রাদার মনে করো, কিন্তু আমি তো তোমার ব্রাদার হতে চাই না, আর আমি কিভাবে তোমাকে এই কথাটা বলবো। এরপরে ও এখানে ম্যাংয়ের হাত ধরে নেয়, এরপরে ম্যাংকে কিস করে, কিন্তু তখনই ম্যাংয়ের ঘুমটা ভেঙে যায়, আর বলে, ব্রাদার জি তুমি এখানে, আর এটা কি হচ্ছিল? তখন ভিতরে অ্যাসিস্ট্যান্টও চলে আসে, এখানে জানায় বাইরে শ্যান এসেছে, বলছে যতক্ষণ পর্যন্ত ম্যাং ওর সাথে কথা না বলবে এখান থেকে চলে যাবে না। আর বৃষ্টির ভিতরে সে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। তখন তো জি ম্যাংয়ের দিকে তাকিয়ে থাকে, ভাবছিল যে এখন ম্যাং কি করবে। আর ম্যাং এখানে বলে, ব্রাদার ব্রাদার ওর এটা শাস্তি, আর আমি শুধু ওর সাথে কথা বলতে চাই।
উপর থেকে জি ওদেরকে দেখতে থাকে, যেখানে বাইরে এসেছিল ম্যাং। ম্যাংকে দেখার পরে শ্যান বলে, আমি জানতাম তুমি আসবে, কারণ তুমি আমার কথা শোনার পর না এসে থাকতেই পারবে না। ওদের এইসব আধিক্যতা দেখার পর ওপর থেকে জি তো অনেক বেশি রেগে যেতে থাকে। এদিকে শ্যান মনে মনে বলে, আমি তোমাকে বিয়ে করব, এরপরে তোমার সব প্রপার্টিগুলো আমার নিজের নামে করে নেব। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হয় এখন তো শ্যানের মিথ্যে ভালোবাসা দেখার পর ম্যাং আবারও গলে যাবে, ওর সাথে বিয়ে করার জন্যও চলে যাবে। আর এখানে শ্যান বলে, চলো আমরা কালই বিয়ে করে নেব। তখনই ম্যাং বলে, তোমাকে কে বলেছে আমি বিয়ে করব? আমি তোমার সাথে বিয়ে করব না। জি তখন অনেক বেশি আগ্রহ নিয়ে এটা দেখতে শুরু করে। এইদিকে শ্যান বলে, আমি জানি তোমার ব্রাদার তোমাকে জোর করেছে এই কথা বলার জন্য, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে রয়েছি। আমাকে কেউ জোর করেনি, আর আমি জানি যে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। আজ থেকে আমাদের দুজনের ভিতরে ব্রেকআপ হচ্ছে। আমাদের কোনো সম্পর্ক নেই, না তো আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আর না তো আমাদের বিয়ে হতে চলেছিল, তাই আমরা ফিয়ন্সিও না। শ্যান বলে, তোমার মম আর ড্যাড কিভাবে মারা গিয়েছে ওটার প্রমাণ আমার কাছে রয়েছে, তুমি কি নিতে চাও না? ম্যাং বলে, আমি ওটা নিজেই খুঁজে বের করব, তোমার কোনো দরকার নেই। শ্যান তো এই কারণে রেগে যায়, আর ম্যাং ওকে অনেক কথা শুনিয়ে দিয়ে ভিতরে চলে আসে। ওপর থেকে এই সবকিছু জি দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। শ্যানও তখন ওপরে জিকে দেখতে পেয়েছিল, তাই বলে, ভেবে নিও না তুমি জিতে গিয়েছো। মিস্টার জি অ্যাসিস্ট্যান্টের সাথে ভিতরে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আজকে তো ম্যাং অনেক ভালোভাবে কথা শুনিয়ে দিতে পেরেছে শ্যানকে, আর এখন তো ওনার ব্রেকআপ হয়েছে, তাহলে আপনি কেন না কাল আপনার ফ্যামিলির সাথে ম্যাংকে আপনার ফ্যামিলির সামনে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যান, কারণ ম্যাংকে কেউ চেনে না এখনো। আর একটু পরে ম্যাং ভিতরে আসে, জি নিজের কোট ম্যাংকে পরিয়ে দেয়। ম্যাং বলে, আমি শ্যানকে সবকিছু বলে দিয়েছি, আজকের পর আর ওর সাথে কথা বলবো না। জি বলে, এখন কি তুমি আমার হয়ে কাজ করতে পারবে? ব্যাংক বলে, শুধু বলো একবার, আমি করে দেব। এরপরে অ্যাসিস্ট্যান্ট বলে, কাল বস ইয়াং ফ্যামিলিতে যাবে, যেখানে মু ফ্যামিলির লোকজনেরাও থাকবে। আর ওখানে বলেছে যে বসকে গার্লফ্রেন্ডে নিয়ে যেতে হবে, কিন্তু বসের কোনো গার্লফ্রেন্ডই নেই, তাই আপনি বসের গার্লফ্রেন্ড হয়ে যাবে। ম্যাং বলে, আমি ব্রাদারের গার্লফ্রেন্ড হয়ে যাব? এটা কেমন দেখায়? আমি তো ব্রাদারকে ব্রাদার মনে করি। জি এখানে মনে মনে বলে, আমি জানতাম ও কিছুতে আমার গার্লফ্রেন্ড হতে রাজি হবে না, কারণ ও তো আমাকে ব্রাদার মনে করে। একটু পরে ম্যাং রাজি হয়ে যায়, ঠিক আছে আমাকে তো শুধু অ্যাক্টিংই করতে হবে, আমি ব্রাদারের সাথে গিয়ে অ্যাক্টিং করে দেব। পরের দিন সকালে দেখানো হয় মিস্টার জিকে, ও তো ম্যাংয়ের জন্য অনেক ভালোভাবে যত্ন করে ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস কার রেডি হয়ে গিয়েছে, আপনাকে এখন ইয়াং ফ্যামিলিতে যাওয়ার জন্য বের হতে হবে। মিস্টার জি বলে, যতক্ষণ পর্যন্ত ম্যাং নিজের ব্রেকফাস্ট শেষ না করেছে আমি তো যাবই না, ওকে নিয়ে যাব। একটু পরে ম্যাং অনেক সুন্দর আর সেক্সি একটি ড্রেস পরে নিচে চলে আসে। ম্যাংকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। জি আর অ্যাসিস্ট্যান্ট দুজনেই তো ওকে দেখতে শুরু করে। তখন বলেন জি যে, কম করে দেখো, নয়তো আমি তোমার চোখ তুলে ফেলবো। এরপরে ও ম্যাংকে নিজের কোট পরিয়ে দেয়। ম্যাং বলে, ব্রাদার কি হয়েছে, এই ড্রেসটি সুন্দর না? জি বলে, হ্যাঁ ড্রেসটি সুন্দর, কিন্তু এখানে বাইরের অনেকেই রয়েছে, তাই তোমাকে সবাই খারাপ ভাবে দেখবে, তাই এই কোটটি পরে নাও। ম্যাং তখন মনে মনে বলে, আমি কি ব্রাদারের জন্য কোনো সেক্সি ড্রেসও পরতে পারবো না? পরের সিনে ইয়াং ফ্যামিলি সবাইকে দেখানো হয়, তারা এখানে তখন কথা বলতে থাকে জির সম্পর্কে নিয়ে। আমরা তো বলেছি জিকে গার্লফ্রেন্ডে নিয়ে আসতে, তাহলে জি ওর গার্লফ্রেন্ড কোথায় পাবে? জিএ স্টেপ মম বলে, আমি শুনেছি ও ম্যাংকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে, আর ম্যাংয়ের সাথে কালি শ্যানের ব্রেকআপ হয়েছে। আর দেখো একদিন না যেতেই ও জিয়ের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। এরকম মেয়েরা রিস পার্সনদের জন্য নিজের বয়ফ্রেন্ডের সাথে 1 মিনিটেই ব্রেকআপ করে নিতে পারে। গ্র্যান্ডপা বলে, যদি এমনটি হয়ে থাকে তাহলে আমি তো ওই মেয়েটিকে কিছুতেই আমাদের ইয়াং ফ্যামিলিতে আসতে দেব না। এখানে তারা সবাই তখন জি আর ম্যাং তাদেরকে নিয়ে গসিপ করতে শুরু করে, আর স্টেপ মম একটু বেশি বাজে বাজে কথা বলছিল ওদের দুজনকে নিয়ে। গ্র্যান্ডপাকে ওদের দুজনের নামে ভুলভাল অনেক কিছুই শুনিয়ে দেয়। একটু পরে দেখানো হয় জি আর ম্যাং তারা দুজনে বাসার ভিতরে এন্ট্রি করে, আর যেখানে ও তো এসেছিল গার্লফ্রেন্ড হয়ে, আর ম্যাংকে এখানে কেউ পছন্দ করে না। ম্যাংয়ের বলে জি এখানে গ্র্যান্ডপাকে গিফট দেয়। গ্র্যান্ডপা বলে, এইসব কিছু কেন আনতে গিয়েছো? জি বলে, আমার তো মনে ছিল না, ম্যাং আমাকে এইসব কিছুর কথা মনে করে দিয়েছে। স্টেপ মম বলে, কিন্তু টাকা তো তোমার। জি বলে, টাকা আমার না, আমি তো শুধুমাত্র পার্ট টাইম জবই করে থাকি, সবকিছু ম্যাংই দেখাশোনা করে।
মানে যেহেতু এখানে নিজের ফ্যামিলির সামনে ও কিছুতেই ম্যাংকে ছোট করতেই দেবে না, তাই ম্যাংকে অনেক সাপোর্ট করতে থাকে। স্টেপ মম বলে ম্যাংকে যে তুমি এখানে বসে কি করছো, তুমি যাও অন্য একটি জায়গায়। জিও ম্যাংয়ের সাথে যেতে চাচ্ছিল। গ্র্যান্ডপা বলে তুমি ওর সাথে কোথায় যাচ্ছো, আমি তোমার জন্য গিফট রেখেছি, তাই তুমি ওই গিফটগুলো দেখতে যাও। আর জিকে না চাইতেও তখন সবার জোরাজোরি করার কারণে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই জায়গায় যেতে হয়। তখন তো সবার সাথে এখানে ম্যাং শুধু একাই থেকে যায়। স্টেপ মম এখানে ম্যাংকে অনেক কথা শোনাতে শুরু করে যে তুমি কিভাবে ইয়াং ফ্যামিলিতে আসতে পারো, আর এখানে আমরা সবাই তোমার সম্পর্কে জানি, তোমার তো কোনো ফ্যামিলি নেই। ফ্যামিলি তোমাকে একটি আশ্রম থেকে তাদের বাসায় নিয়ে এসে রেখেছিল, আর তুমি কিনা আমাদের ফ্যামিলির এখন বড় ছেলে জিকে এভাবে পটিয়ে তার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো। গ্র্যান্ড পা বলে তুমি তো ইয়াং ফ্যামিলিতে চলে এসেছো, কিন্তু তুমি জিকে বিয়ে করতে পারবে না, আমরা তোমাকে ইয়াং ফ্যামিলির অন্য আরেকটি ছেলের সাথে বিয়ে দেব। স্টেপ মম বলে যে হ্যাঁ এটাই ভালো হবে, আমরা ওর বিয়েটা শ্যানের সাথে করিয়ে দেব, দুজনকে একসাথে অনেক ভালো মানাবে। একটু পরে শ্যান ভিতরে চলে আসে, আর ম্যান তো এখানে শ্যানকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। আর ও জানতোই না শ্যান আসলে ইয়াং ফ্যামিলির এরকম একটি ছেলে। দুজনকে একসাথে দেখার পর আবারও স্টেপ মম বলে তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো মানিয়েছে, কেননা তোমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও। কিন্তু ম্যাং তো এটা করতে একদমই রাজি না। ম্যাং বলে সে কিছুতেই শ্যানের সাথে বিয়ে করবে না। এখানে তখন স্টেপ মম বলে আমি আজ এখানে জোর করে তোমার সাথে শ্যানের বিয়েটা দিয়ে ছাড়বো, আমিও দেখতে চাই তোমাকে এখানে কে বাঁচানোর জন্য আসবে। সবাই এখানে ম্যাংকে অনেক বেশি জোর করতে শুরু করে, আর ম্যাং যখন বুঝতে পারে ও সত্যি বিপদে পড়েছে, এখন ওকে শুধুমাত্র ওর ব্রাদার জি বাঁচাতে পারবে। তাই জিকে ফোন করে বলে এক্ষুনি তুমি আবার ফিরে আসো, আর জি তখনই গাড়িটা ঘুরিয়ে ফেলে। এইদিকে স্টেপ মম বলে আজ আমি যে কোনো উপায়ে তোমার কাছ থেকে এই ম্যারেজ সার্টিফিকেটে সাইন করিয়ে নেব, আর তোমার বিয়েটা আমি শ্যানের সাথেই দেব। তখনই জি কার নিয়ে দেওয়াল ভেঙে একদম ভিতরে চলে আসে, আর এরকম অবস্থা দেখার পর অনেক রেগে যায়। নিজের কোড এখানে আবারও ম্যাংকে পরিয়ে দেয়। ম্যাংকে বলে ভয় পেও না, আমি এসে গিয়েছি। ম্যাং বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরে তো স্টেপ মমের উপরে অনেক রেগে যায় জি, যে স্টেপ মমের সাহস কিভাবে হয় এখানে ম্যাংকে বুলিং করার জন্য, আর ম্যাংকে তো থাপ্পড়ও মেরেছিল। তাই জি অনেক রেগে স্টেপ মমের কাছে এগিয়ে যায়। স্টেপ মম তখন জিকে দেখে অনেক বেশি ভয় পেতে থাকে, আর জিকে এখানে সবাই চুপ থাকতে বলেছিল, কিন্তু জি তো স্টেপ মমকে থাপ্পড় মারে। স্টেপ মম বলে তুমি কিভাবে আমাকে থাপ্পড় মারতে পারো, আমি তোমার মম। জি বলে এটা কি সত্যি যে আপনি আমার মম? স্টেপ মম বলে তুমি আমাকে কেন থাপ্পড় মেরেছো, তুমি জানো না যে আমি তোমার ড্যাডের ওয়াইফ? এখানে গ্র্যান্ড পাও বলে তুমি এরকম ভাবে একজন মহিলার উপরে হাত তুলতে পারো না, কিন্তু জি তো কারো কোনো কথাই শোনে না। আর যখন সবাই ওকে বারবার এটাই বলছিল তখন বলে এখানে যে ম্যাংয়ের সাথে বাজে ব্যবহার করবে তাকে তো আমি এরকম ভাবে শাস্তি দেব, আর আমি যেহেতু ছেলে হয়ে এখানে একটি মেয়ের উপরে হাত তুলতে পারবো না, তাহলে তো আমি ওনাকে মারবো না। আর এখানে আমি ম্যাংকে অপমান করার জন্য নিয়ে আসিনি। এরপরে নিজের ফিমেল বডিগার্ডদেরকে অর্ডার করে ওনার স্টেপ মমকে মারার জন্য। জি এখানে তাদের সবার সাথে অনেক বেশি রুড হয়ে কথা বলে, আর কেউ তখন জিকে কোনো কিছু ভালোভাবে বলতে পারে না, কারণ সবাই এখানে জিকে দেখে অনেক ভয় পেতে থাকে। এরপরে জি ম্যাংকে নিয়ে বাসায় চলে আসে। ম্যাংয়ের গালে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। ম্যাং বলে ব্রাদার আজ যদি তুমি না থাকতে তাহলে তো আমি ওখানে অনেক বড় একটি বিপদে পড়ে যেতাম, তুমি আমাকে বাঁচিয়েছো, তাই থ্যাংক ইউ। আর জি বলে তুমি আজ থেকে যখনই কোনো প্রবলেমে পড়বে সবার প্রথমে আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব। ম্যাং এরপরে মিস্টার জিকে সাহায্য করতে থাকে, সাথে বোতাম খুলে দিচ্ছিল, কিন্তু মিস্টার জি তখন ম্যাংকে নিজের কাছে টেনে নেয়, আর ম্যাংকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো। এইটা বলে ও ম্যাংকে বেডে ফেলে দেয়। এরপরে ম্যাংয়ের দিকে এগিয়ে যেতে থাকে ম্যাংকে কিস করার জন্য। এতে করে ম্যাং তো নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু মিস্টার জি একটু পর নিজেকে থামিয়ে দেয়, আর মনে মনে বলে এ তো আমার সিস্টার, আর আমাকে যেহেতু ব্রাদার মনে করে তাই আমি ওর সাথে এমনটি করতে পারবো না। এই কারণে ম্যাংকে বলে তুমি এখন রেস্ট করো আর ঘুমিয়ে পড়ো। ম্যাং বলে তুমি এখানেই থাকো, আমার একা কিছুতেই ঘুম আসবে না, যার কারণে জি ওকে ঘুম পাড়াতে সাহায্য করে। পরের দিন সকালে ম্যাংয়ের ঘুম ভেঙে যাওয়ার পর একজন মেয়েকে দেখতে পায়, আর জিজ্ঞাসা করে যে ব্রাদার জি কোথায়। মেয়েট বলে উনি কিছু কাজের জন্য বাইরে গিয়েছে। তখন মনে মনে বলে আমার আর ব্রাদার জির সম্পর্ক কি। এইটা বলে ও তখন একটি ড্রয়ার খুলে এর ভিতর থেকে একটি চিঠি পায়।
ম্যাং বলে ব্রাদার জি তো আমার সিস্টারকে লাইক করতো, আমাকে তো লাইক করে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তো জি ওর সিস্টারকে লাইক করে আর ওর সিস্টারের বার্থডেটাও একসাথে সেলিব্রেশন করেছিল, যেখানে সবাই বলে জি আর তোমার সিস্টারকে একসাথে অনেক ভালো মানিয়েছে। এখন ম্যাং বলে আমার সিস্টার মারা গিয়েছে আর এই কারণে হয়তো ব্রাদার জি আমার এত বেশি খেয়াল রাখছে আর আমাকে দেখতেও সিস্টারের মতন, কিন্তু ব্রাদার জি কখনো আমাকে লাইক করেনি, আমি শুধু আমার সিস্টারের সাবস্টিটিউট হয়ে রয়ে গিয়েছি। এই দুঃখে ও ক্লাবে আসে, অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর বলে যদি আমার সিস্টার বেঁচে থাকতো তাহলে কখনোই আমরা দুজনে একসাথে থাকতে পারতাম না, আমি শুধু আমার সিস্টারের সাবস্টিটিউট। তখন ওর কাছে একটি মেয়ে আসে, ওকে ড্রিঙ্ক করার জন্য অফার করে। ম্যাঙ্গো ওইটা খেয়ে নেয়, ওখান থেকে বাইরে চলে আসে, অনেক বেশি ড্রাঙ্ক ছিল। তখন দেখতে পায় ওকে নেওয়ার জন্য ব্রাদার জি এসেছে, খুশি হয়ে যায়। অন্যদিকে যখন জি বাসায় আসে তখন মেয়েদের কাছ থেকে জানতে পারে ম্যাং তো বাহিরে গিয়েছে, অনেক চিন্তিত হয়ে পড়ে। আর ও খোঁজ নেওয়ার পর জানতে পারে ম্যাং একটি ক্লাবে গিয়েছে আর ওখান থেকে শ্যানও ওকে নিয়ে বাহিরে চলে গিয়েছে। জি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর এইদিকে দেখানো হয় ম্যাংকে যখন কারের ভিতরে ছিল তখন ও ড্রাঙ্ক থাকার কারণে এখানে শ্যানকে বারবার মিস্টার জি মনে করেছিল, কিন্তু একটু পরে ও বুঝতে পারে এটা আসলে ওর ব্রাদার জি না বরং শ্যান। শ্যান বলে তুমি এখন কোথায় যাবে, তুমি তো এখন আমার সাথেই যাবে, আর কেনই বা আমাকে অ্যাকসেপ্ট করছো না, আমার সাথে ব্রেকআপ কেন করেছো। এখানে ম্যাংয়ের সাথে জোর করতে শুরু করে আর একটু পরেই ওখানে জিও চলে আসে, শ্যানকে অনেক জোরে একটি পাঞ্চ মারে। এরপরে শ্যানকে গার্ডদের হাতে ধরিয়ে দেয় আর ম্যাংকে দেখতে পায় যে ম্যাং এখানে অনেক বাজে অবস্থায় রয়েছে। এই কারণে জিতো শ্যানের ওপরে অনেক রেগে যায়, তোমার সাহস কিভাবে হয় ম্যাংয়ের সাথে এরকম করার, আর ওকে ড্রাগস কে দিয়েছে। শ্যান বলে তোমার কি, আমি ম্যাংকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, কারণ আমি চাই না ম্যাং তোমার সাথে থাকুক। এরপরে ম্যাংকে নিজের কারে নিয়ে আসে, যেখানে ম্যাংয়ের অনেক বেশি হট ফিল হতে থাকে, তাই নিজে থেকেই যাচ্ছিল ব্রাদার জিকে কিস করার জন্য আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জি ওকে বারবার দূরে সরাতে থাকে। বাসায় চলে আসে, যেখানে ম্যাং বারবারই বলছিল যে ব্রাদার জি আমাকে সাহায্য করো, আর জিও তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও ম্যাংকে কিস করে দেয়, কিন্তু একটু পর নিজেকে থামায় আর বলে একটু পর ডক্টর চলে আসবে, তুমি এখানে অপেক্ষা করো। আর এই ডক্টরও চলে আসে। ডক্টর জিকে বলে এখন এটাই ভালো হবে যে আপনি রুম থেকে বের হয়ে যান, আমি এখানে ম্যামকে দেখে রাখবো। জিও তখন রুম থেকে বের হয়ে যায়। এরপরে খোঁজ নেওয়ার পর জানতে পারে আসলে ম্যাংকে যে ড্রাগস দিয়েছিল ওটা আসলে শ্যানের সেক্রেটারি ছিল। জি রেগে ওই মেয়েটির সাথে দেখা করতে আসে, মেয়েটি প্রথমে কোনো কিছু স্বীকার করতে চায় না, কিন্তু জি ওকে অনেক ভালোভাবে ভয় দেখায়, তাই তো অনেক ভয় পেয়ে যায় আর জি এর পায়ে পড়ে বারবার ক্ষমা চাইতে থাকে, এরকম ভুল আর আমি কখনোই করব না, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু জি তো ওকে ক্ষমাই করে দেয় না, বরং এখানে গার্ডদেরকে বলে ওই মেয়েটিকে ভালো একটি শাস্তি দেওয়ার জন্য। মিস্টার জি যখন নিজের কাজ শেষ করে ওখান থেকে বাইরে বের হয় আর জানতে পারে এই সবকিছু পেছনে তো শ্যান আর ওর স্টেপ মম রয়েছে, তখনই বাসা থেকে ফোন আসে। ডক্টর জানায় হঠাৎ করে ম্যাডামের কি যেন হয়ে গিয়েছে, আর এইটা শোনার সাথে সাথে জি তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। ডক্টর বলে ওনাকে অনেক বেশি পাওয়ারফুল একটি ড্রাগস দেওয়া হয়েছে, তাই অ্যান্টিডোট কোনো কাজ করছে না। জি তাড়াতাড়ি করে চলে আসে ম্যাংয়ের কাছে, ম্যাং তখন শাওয়ার নিচ্ছিল। জিকে দেখার সাথে সাথে ও জিকে কিস করতে শুরু করে। জি বলে তুমি জানো তুমি কি করছো। ম্যাং বলে আমি জানি ব্রাদার জি আমি কি করছি। জিও তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, তাই ও নিজেও এখানে কিস করতে শুরু করে ম্যাংকে। এরকম ভাবে তারা দুজনে নাইট স্পেন্ড করে নেয়। পরদিন সকালে জিয়ের ঘুমটা ভেঙে যায়, দেখতে পায় ম্যাং এখনো ঘুমাচ্ছে, তাই ও নিজের কাজ করতে চলে যায়। একটু পরে ম্যাংয়ের কাছে ফোন আসে, আর ম্যাংয়ের কাছে ফোন করেছিল শ্যানের গার্লফ্রেন্ড, আর বলে শ্যানকে কেন তোমরা বেসমেন্টে বন্ধ করে রেখেছো, এক্ষুনি শ্যানকে বের করে দাও, আর শ্যান তো তোমাকে লাইকও করে না। এর আগেও শ্যানের গার্লফ্রেন্ড এরকম ভাবে আমার কাছে এসেছিল আর বলেছিল যে 3 বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু শ্যান এখন পর্যন্ত আমাকে টাচ করেনি। তখনই ওর রাতের কথা মনে পড়ে যে রাতে ও তো কারোর সাথে ওই সব কিছু করেছে, কিন্তু বুঝতে পারছিল না ও কার সাথে এটা করেছে, ব্রাদার জির সাথে নাকি শ্যানের সাথে। এই কারণে তাড়াতাড়ি শাওয়ার নিতে যায় আর নিজের পুরো শরীরটা ভালোভাবে পরিষ্কার করতে থাকে। তখনই জি বাসায় চলে আসে আর মেয়েটকে বলে যে ম্যাম কোথায়। মেয়েট বলে প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, ম্যাম তো ভিতরে শাওয়ার নিচ্ছে, এখনো বের হয়ে আসেনি। জি তাড়াতাড়ি করে ভিতরে আসে আর ম্যাংকে বলে তুমি এতক্ষণ ধরে কেন শাওয়ার নিচ্ছ। ম্যাং বলে আমি আমার শরীরটা পরিষ্কার করতে চাচ্ছি, কারণ ও তো ভাবছিল ও শ্যানের সাথে ওই সব কিছু করেছে। আর এইটা শোনার পর এখানে জি মনে মনে বলে তাহলে কি ম্যাং আমাকে এতটা হেট করে যে আমার সোয়াটা ও
এখন সহ্য করতে পারছে না, একটু আপসেট হয়ে যায়। আর এরপরে ম্যাংকে বলে এখন উঠো, তুমি তোমার শরীর অনেক ভালোভাবে পরিষ্কার করেছো। ম্যাংকে নিয়ে বেডরুমে চলে আসে, ম্যাংয়ের কেয়ার করতে থাকে। ম্যাংকে এটাও বলে রাতে আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি, আমি শুধুমাত্র তোমাকে অ্যান্টিডিওট দেওয়ার চেষ্টা করছিলাম। এইটা শোনার পর ম্যাং বুঝতে পারে যে ও ভুল বুঝেছে, রাতে ও শ্যানের সাথে নয় বরং জিয়ের সাথে ওইসব কিছু করেছে। জি বলে তুমি আর আপসেট হয়ে থেকো না, আমি শুধু তোমাকে অ্যান্টিডোট দেওয়ার চেষ্টা করেছি। ম্যাং বলে আমি একদমই আপসেট নেই। জি বলে মিথ্যে কথা কেন বলছো, আমি তো দেখতে পারছি তুমি কান্না করছো। ম্যাং বলে আসলে আমি তো অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই আমি ভেবেছিলাম হয়তো আমি এইসব কিছু শ্যানের সাথে করেছি, তাই এরকম ব্যবহার করেছি। তখন জি বলে আচ্ছা এই ব্যাপার, আসলে ওই দিন রাতে তো তুমি আমার সাথে ছিলে, আর তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আর আমি শুধু তোমাকে অ্যান্টিডোট দেওয়ার চেষ্টা করেছি। তখন বলে ম্যাং আচ্ছা শ্যানকে কি বেসমেন্টে বন্ধ করে রাখা হয়েছে? এতে বলে জি হ্যাঁ, ওকে বন্ধ করে রেখেছি, তুমি তো ওকে লাইক করো, এই কারণে ওর জন্য খারাপ লাগছে? তখন বলে ম্যাং আমি ওকে একদমই লাইক করি না। আর জি কে বলে তুমি যদি চাও তাহলে আমরা দুজনে কন্টিনিউ করতে পারবো। আর জি তো এটা শোনার পর অনেক খুশি হয়ে যায়, ও তখন ম্যাংয়ের কাছে চলে আসে, ম্যাংকে কিস করতে শুরু করে। ম্যাং অনেক লজ্জা পেয়ে যায়, এরপরে বলে যে ব্রাদার জি আপনার বডি অনেক ভালো। জি বলে আচ্ছা তাহলে তুমি তো টাচ করতেই পারো, আর তুমি যদি চাও তাহলে আমরা প্রতিদিনই অনেক ভালোভাবে এক্সারসাইজ করতে পারবো। ম্যাং বলে এটার মানে কি আমি বুঝতে পারিনি। জি বলে আমি পরে বুঝিয়ে দেব। আর ম্যাংকে এরপরে এটাও বলে তোমাকে কাল রাতে ড্রাগস দিয়েছে শ্যানের সেক্রেটারি। ম্যাং বলে তাহলে এই সবকিছু শ্যান ইচ্ছা করে করেছে আমার সাথে বাজে কিছু করার জন্য। জি বলে তুমি কোনো চিন্তা করো না, এর পেছনে কে রয়েছে আমি তাদেরকে অবশ্যই খুঁজে বের করব, আর তুমি এখন রেস্ট করো, রাতে তাহলে আমাদের দুজনের দেখা হবে। ম্যাং তখন জিকে টাই পরিয়ে দিতে থাকে। যখন জি ওর সাথে ফ্লার্টিং করছিল তখন ম্যাং নিজেও ওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে। এটা দেখার পর জি বলে রাতে দেখা যাবে তুমি কত ভালো পারফরমেন্স করতে পারো। ম্যাং বলে হ্যাঁ রাতে দেখা যাবে। এরপরে দেখানো হয় জিকে ও কার নিয়ে কোথাও যাচ্ছিল। আসলে জি ওর একজন সিস্টারকে পিক করার জন্য যাচ্ছে, আর এখানে ওর সাথে কিন্তু ম্যাংও ছিল। আর অ্যাসিস্ট্যান্ট তখন ওই সিস্টারের সাথে কথা বলতে শুরু করে, তারা অনেক বেশি হ্যাপি হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই ম্যাংকে একটু আপসেট রয়েছিল, যার কারণে জি বলে তুমি কি আপসেট রয়েছো, আর ম্যাংকে কিস করতে থাকে। ম্যাং বলে আমি আপসেট নেই, এখন তো আমার একজন ফ্রেন্ড হতে চলেছে। জি এখানে ওর সাথে আবারও ফ্লার্টিং করতে শুরু করে। দুজনে এখন একটি রিলেশনশিপের ভিতরে এসেছে। এরপরে দেখানো হয় ম্যাংয়ের সাথে ওই নতুন মেয়েটিকে, মেয়েটির নাম হচ্ছে লুই, আর তারা দুজনে এখানে অনেক ভালোভাবে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। ম্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায় লুইয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে। এরপরে একটি রেস্টুরেন্টে আসে, এখানে যখন সেক্রেটারিকে দেখতে পায় তখন সেক্রেটারিকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমাকে ড্রাগস দাও? সেক্রেটারি বলে এটা আমাকে করতে বলেছিল। এরপরে যে ম্যাংয়ের সাথে একজন বডিগার্ড ছিল, ম্যাং বলে তুমি এই কথাটি একদমই জিকে বলবে না। বডিগার্ড বলে কিন্তু এটা তো আমি বসের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো না। ম্যাং বলে আমি তোমাকে বোনাস দেব, কিন্তু ও বলে আমি যদি লুকিয়ে রাখি তাহলে আমাকে বস চাকরি থেকেই বের করে দেবে। এরপরে ফোন করে এই কথাগুলো বলে দেয় জিকে। জি বলে ম্যাংয়ের খুশি থাকার জন্য যা যা করার ইচ্ছা ও করুক, আমি বাধা দেব না। জি তখন এসেছিল স্টেপ মমের সাথে দেখা করতে, কারণ জি জানতে পেরেছে এই সব কিছুর পেছনে প্ল্যান রয়েছিল স্টেপ মমের। আসলে স্টেপ মম তো চাচ্ছিল ম্যাংকে ড্রাঙ্ক অবস্থায় রাখার পর শ্যানের সাথে নাইট স্পেন্ড করাবে, তাহলে ওদের দুজনের বিয়ে দিতে পারবে। এই কারণে স্টেপ মমকে থাপ্পড়ও মারে, আর স্টেপ মমকে বলে এইসব কিছু থেকে দূরে থাকতে, নয়তো ওনার ক্ষতি করে দেবে। পরের সিনে গ্র্যান্ড প্যাকে দেখানো হয় শ্যানকে 10 মিলিয়নের একটি চেক দেয়, যেটা পাওয়ার পর শ্যান মনে মনে বলে এখন আমিও দেখবো যে কিভাবে জি আমার কাছ থেকে ও ম্যাংকে কেড়ে নিতে পারে। এর সাথে আরো একটি নতুন খবর পায়, আর ওইটা হচ্ছে ম্যাংয়ের সিস্টার এখনো বেঁচে রয়েছে, শুধু ওকে খুঁজে বের করতে হবে। এইদিকে ম্যাং বলে জিকে এই ওয়াটারমেলন অনেক বেশি মিষ্টি, খেয়ে দেখো। কিন্তু জি তো এখানে ওকেই কিস করে বসে, আর লুই এইসব কিছু দেখার পর মজা নিতে থাকে। সেক্রেটারি লুইয়ের সাথে কথা বলতে থাকে, লুকে বলে তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে আমাকে হার্ট করো। আর জিও তখন ম্যাংকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে, তারা দুজনে বাইরে এসেছিল খাবার খাওয়ার জন্য। ম্যাং এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ ও আজ জির সাথে ঘোরার জন্য বাইরে আসতে পেরেছে। দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একজন লোক ওদের ছবি তুলতে থাকে। জি এটা বুঝতে পারে, আর অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওই লোকটিকে ধরে ফেলে। দেন জানতে পারে ওই লোকটি হচ্ছে একজন প্রাইভেট গোয়েন্দা, দুজনের উপর নজর রাখার জন্য ওকে কেউ একজন পাঠিয়েছে।
আর তার বডিগার্ড এটাও জানে। আমরা তো খবর পাচ্ছি ম্যাংয়ের সিস্টার মারা যায়নি, বেঁচে রয়েছে, শুধু ওনাকে খুঁজে বের করতে হবে। ম্যাং এই নিউজটি শোনার পর খুশি হয়, কিন্তু এরপর আবার মনে মনে ভাবে যদি সিস্টার ফিরে আসে তাহলে তো ব্রাদার জি আমাকে ছেড়ে দেবে, কারণ ব্রাদার জি তো আমাকে লাইক করে না, বরং আমার সিস্টারকে লাইক করে। কষ্ট ভোলার জন্য ও এখানে জিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়ের ফোনটা বেজে ওঠে। আর জিকে এখানে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট জিকে একটি জায়গায় আসতে বলে, আর জি এই কারণে বলে আমাকে একটি জায়গায় যেতে হবে, আর লুইও তোমাকে ওখানে যেতে বলছে। তো ওরা দুজনেই রেডি হয়ে পড়ে বাইরে যাওয়ার জন্য। ম্যাংকে অনেক সুন্দর দেখাচ্ছিল, যার কারণে জি ম্যাংকে আবার নিজের কাছে টেনে নেয়, ম্যাংকে কিস করতে চায়, কিন্তু ম্যাং বলে আমি লিপস্টিক দিয়েছি তাই তুমি আমাকে এখন কিস করতে পারবে না। জি বলে আমি চাই না আমার ও ম্যানকে বাইরে এত বেশি সুন্দর দেখাক, আর ওর নেকে তখন কিস করে দেয়। এরপরে তারা দুজনে একসাথে যাওয়ার জন্য বের হয়। এদিকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট লুইকে প্রপোজ করে, কিন্তু লুই তো অ্যাকসেপ্টই করছিল না। আর ম্যাং এখানে আসার পর আপসেট হয়ে যায়। ম্যাং ভেবেছিল এই সব কিছু ওর জন্য জি করেছে। অ্যাসিস্ট্যান্ট এখানে লুইকে ভালো করে প্রপোজ করতে পারে না। জি বলে তুমি আমাকে দেখো আর শেখো। এরপরে একটি রিং বের করে সবার সামনে ম্যাংকে প্রপোজ করে ওকে বিয়ে করার জন্য। ম্যাং তো অনেক খুশি হয়ে যায়, অ্যাকসেপ্টও করে নেয়। তারা দুজনে একে অপরকে কিস করে। এরপরে সবাই পার্টি এনজয় করতে থাকে। লুই বলে ম্যাংকে আমার মনে হয় জি তোমাকে সত্যি লাইক করে, কারণ 10 সেকেন্ড পর পরই জি তোমাকে দেখছে। ম্যাং বলে এরকম কিছুই না, আর ব্রাদার সবসময় আমাকে তার সিস্টারের মতন করে ট্রিট করে, এটা হতেই পারে না। কিন্তু লুই বলে আমাকে বিশ্বাস করো, আমি কখনো মিথ্যে কথা বলি না, আর আমি এখানে জিকে দেখার পর এটা ভালো করে বুঝতে পেরেছি। এরপরে দুজনেই বাড়িতে চলে আসে, আর ম্যাং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই এখানে ও জিয়ের সাথে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। ব্রাদার জি আমাকে লাইক করে না, আমাকে সব সময় তার সিস্টারের মতন করেই দেখে, তাহলে এটা কিভাবে হবে? আর এখানে জি ওর কথাগুলো শোনার পর ওকে কিস করে দেয়, ওকে বিশ্বাস করানোর জন্য যে আমি শুধু তোমাকেই লাইক করি, আর আমার লাইফে শুধুমাত্র তুমিই রয়েছো। ম্যাং বলে তুমি কি তাহলে সারা জীবন আমার সাথেই থাকবে, অন্য মেয়েকে দেখার পর আবার তার কাছে চলে যাবে না তো? তখন তো বলেন জি এরকম আমি কখনোই করব না, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো, তুমি যখনই কোনো বিপদে পড়বে দেখবে আমি তোমার পাশেই দাঁড়িয়ে রয়েছি। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে আর নাইট স্পেনও করেছিল। একটু পর মেয়ের এসে জানায় এখানে ম্যাংকে আপনার সাথে দেখা করার জন্য বাইরে লিন এসেছে। ম্যাং বাইরে চলে আসে, যেখানে ও লিনকে দেখতে পায়। লিন বলে আমি শুনেছি তোমার সিস্টার বেঁচে রয়েছে, ও কোথায় রয়েছে? এখানে ম্যাং বলে আমার সিস্টার বেঁচে রয়েছে, কিন্তু তুমি কে? আর জানতে পারে এই লিন হচ্ছে ওর সিস্টারের বয়ফ্রেন্ড, কিন্তু ওর সিস্টারের সাথে চিট করেছে। তখন জি এসে বডিগার্ডদের কাছে ওই ছেলেটিকে ধরিয়ে দেয়, আর ম্যাংকে নিয়ে ভিতরে চলে আসে। সিস্টারের বয়ফ্রেন্ড, কিন্তু এটা তো আমার সিস্টার আমাকে কখনোই বলেনি, আর আমার সিস্টার তো অন্য কাউকে লাইক করে। জি বলে ওই ছেলেটি তোমার সিস্টারের বয়ফ্রেন্ড, কিন্তু তোমার সিস্টারকে ধোকা দিয়েছে, আর তুমি কি মনে করেছো তোমার সিস্টার অন্য কাউকে লাইক করে সেটাকে? তখন এখানে ম্যাং নিজের ভুলটা বুঝতে পারে যে ওর সিস্টারের ডায়েরিতে তাহলে অবশ্যই লিনের কথাটাই লিখেছে, আর ও ভুল বুঝেছে যে জি ওর সিস্টারকে লাইক করে, কিন্তু আজ সবকিছু ও ভালোভাবে বুঝতে পেরেছে। তাই আবারও বাইরে আসে আর ওই ছেলেটিকে বলে আমার সিস্টার অনেক বেশি স্ট্রং, তাই তোমার মতন একটি ছেলের জন্য ও নিজের কোনো ক্ষতি করবে না। পরের দিন যখন ব্রেকফাস্ট করছিল তখন ওর কাছে একটি পিক পাঠানো হয় সিস্টারের, আর বলে তোমার সিস্টার এখন এই জায়গায় রয়েছে। ম্যাং বলে এটা কি সত্যি যে আমার সিস্টার ওখানে রয়েছে? এইদিকে দেখানো হয় শ্যানকে, ও বলে যাই হয়ে যাক না কেন আমি তো ম্যাংকে আবারও আমার নিজের কাছে ফিরিয়ে আনবই, ম্যাং শুধুমাত্র আমার। জি আমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে আমিও এখন জিয়ের কাছ থেকে ওই সব কিছু কেড়ে নেব। আর এখানে তখন আমরা দেখতে পাই যে শ্যান আর লিন তারা দুজনে কথা বলছিল, যেখানে শ্যান বলে তুমি কি জানো যে তোমার গার্লফ্রেন্ডের মৃত্যু কিভাবে হয়েছে? ও তো জিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। অন্যদিকে গ্র্যান্ডপাকে দেখানো হয়, গ্র্যান্ডপা এখানে তখন জিয়ের সাথে কথা বলতে থাকে, আর জিকে বলে তুমি তো জানোই ম্যাংনার সিস্টার তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়েছে, আমরা ভেবেছিলাম ও মারা গিয়েছে, কিন্তু ও মারা যায়নি, এখনো বেঁচে রয়েছে। যার নামের একটি ছেলেকে বিয়ে করেছে, আর তাদের একটি মেয়েও রয়েছে, তাদের অনেক ভালো একটি ফ্যামিলি রয়েছে যেখানে হ্যাপিতে থাকতে পারছে। আর এই কথাগুলো যখন ও শোনে তখন বাইরে আসে, দেখতে পায় বাইরে লিন রয়েছে। তো লিনকে বলে তুমি অবশ্যই ভিতরে হওয়া সব কথাগুলো শুনেছো, আর এই দেখো ছবি, ও বেঁচে রয়েছে। পরে যখন জি এসে ম্যাংকে এই কথাগুলো বলে তখন ম্যাং আপসেট হয়ে যায়, আর বলে এর মানে তুমি আমার সিস্টারকে লাইক করো যে ওর ছবিটা এখনো নিজের কাছে রেখে দিয়েছো? জি বলে আমি তোমার সিস্টারকে লাইক করি না, কিন্তু তোমার সিস্টার আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি ওর অনেক বেশি সম্মান করি আর খুঁজে বের করতে চাচ্ছি তোমার সিস্টারকে।
ম্যাং তো খুশি হয়ে হাঁক করে। এরপরে দেখানো হয় লিন চলে এসেছে ম্যাংয়ের সিস্টারের সাথে কথা বলতে। ওকে দেখার পর হাঁটু গেড়ে বসে পড়ে, ক্ষমা চাইতে থাকে আর বলে তুমি আমাকে বিয়ে করো। তখন এখানে ম্যাংও চলে আসে। ম্যাং ওর সিস্টারকে অনেক মিস করছিল, তাই দেখতে চলে আসে। আর এখানে অনেকদিন পর তারা দুজনে একে অপরকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। আর এখান থেকে সিস্টারকে নিয়েও চলে যায়। এই সব কিছুর কারণে লিন তো অনেক রেগে যায়, বলে আমিও দেখে নেব তুমি কিভাবে আমার কাছ থেকে দূরে থাকতে পারো। রাতে দেখানো হয় এদের দুজনকে, যেখানে ম্যাং তো মজা করে বলে আমার সিস্টার এখন জ্যানকে লাইক করে, তাহলে তোমার তো কোনো চান্স নেই আমার সিস্টারকে ফিরে পাওয়ার, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। এই কথা শোনার সাথে সাথে জি এখানে ম্যাংকে কিস করে দেয় আর বলে তোমাকে কে বলেছে আমি তোমার সিস্টারকে লাইক করি আর ওর সাথে থাকতে চাই? আমি তো শুধু তোমাকেই লাইক করি, তোমার সাথেই থাকতে চাই। এই কথা শোনার পর ও আরো বেশি খুশি হয়ে যায় আর বলে ব্রাদার তুমি আমাকে লাইক করো, তাহলে এই কথা কেন আমাকে আগে বলোনি? জি বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে লাইক করো না, তুমি শ্যানকে লাইক করো। ম্যাং বলে আমিও তোমাকে অনেক আগে থেকেই লাইক করি আর আমি শ্যানকে কখনোই লাইক করিনি। তারা দুজনেই তখন একে অপরকে কিস করে। জি বলে চলো আমরা দুজনে এখন ম্যারেজ সার্টিফিকেট নেব। পরের দিন তারা দুজনেই চলে আসে ম্যারেজ বিউরোতে আর এখানে ওরা ম্যারেজ সার্টিফিকেটও নেয়, অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে হাজবেন্ড বলে জিকে, জি তো অনেক খুশি আর বলে এখন আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাই আমরা দুজনে একে অপরকে হাজবেন্ড ওয়াইফ বলতেই পারবো। আর এখানে সব বডিগার্ডরা ওদেরকে অনেক বেশি অভিনন্দন জানায়। তখনই শ্যান পাগলের মতন এখানে আসে আর বলে এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করবো না। জি বলে এখন তো ওর কাছ থেকে দূরে থাকো, কারণ আমরা দুজনে একে অপরকে বিয়ে করেছি, তাই অন্যের ও মাইনের দিকে নজর দিও না, নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকো। এরপরে যখন গ্র্যান্ডপা এটা জানতে পারে তখন অনেক রেগে যায় আর বলে তোমরা দুজনে পারমিশন ছাড়া কিভাবে একে অপরকে বিয়ে করতে পারো? তুমি তো ভালো করেই জানো ম্যাংয়ের ফ্যামিলিটা কেমন, আর ম্যাং কিছুতেই আমাদের ইয়াং ফ্যামিলির বৌমা হতে পারে না। আর তুমি কি ভুলে গিয়েছো মমের ড্যাড আর মম কিভাবে মারা গিয়েছে? ম্যাং তো অবাক হয়ে যায়, জিকে জিজ্ঞাসা করে আমার মম আর ড্যাডের কি কার অ্যাক্সিডেন্ট হয়নি? এখানে জি বলে তুমি ওদের কথাতে কোনো কান দিও না। স্টেপ মমও এখানে অনেক বেশি কথা শোনাচ্ছিল ম্যাংকে, এই কারণে তো অনেক রেগে যায়। জি আর ও ম্যাংকে বলে চলো এখান থেকে, আমাদেরকে আর এখানে থাকার কোনো দরকার নেই। আর ড্যাডও তখন ওদের দুজনের পিছনে বাইরে চলে আসে আর আমরা দেখতে পাই শ্যান লুকিয়ে থেকে ওনাদের সব কথাগুলোই শুনেছে। তাই গ্র্যান্ডপার কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছিল। গ্র্যান্ডপা বলে আসলে একবার তো জিয়ের অনেক বাজেভাবে একটি কার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, তখন ওখানে ম্যাংয়ের মম আর ড্যাড এসেছিল জিকে বাঁচানোর জন্য, আর এই কারণে ওনারা দুজনে মারা গিয়েছে। এইসব শোনার পর শ্যান বলে এখন যদি আমি এই কথাগুলো ম্যাংকে বলি তাহলে অবশ্যই ম্যাং আর কখনোই থাকবে না জিয়ের সাথে। এখন ও একটি ভালো সুবিধা পেয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় ড্যাডকে বাইরে আসার পর বলে ম্যাংকে তোমার হাতে বাড়িয়ে দাও। জি বলে কেন ম্যাং নিজের হাতে বাড়িয়ে দেবে, ম্যাং এমনটি করবে না। কিন্তু ড্যাড দেখা যায় এখানে জিয়ের মমের একটি ব্রেসলেট বের করে দেয় ম্যাংকে আর বলে এটা হচ্ছে তোমার ব্রাদার ইন লর, আর এটা চাচ্ছিল যে ওনার ছেলের বৌমাকে দেবে, তাই এখন আমি এটা তোমাকে দিচ্ছি, তুমি নাও। ম্যাংও ড্যাডের কাছ থেকে ব্রেসলেটটি নিজের কাছে রেখে দেয়। ড্যাড এই কারণে খুশি হয়ে যায়। স্টেপ মম আর শ্যান এটা দেখার পর জেলাস ফিল করে আর দুজনে কিছু একটা প্ল্যান বানাতে থাকে। এরপরে দেখানো হয় ম্যাং নিজের সিস্টারের সাথে রয়েছে। সিস্টার বলে তুমি কি মিস্টার জি এর সাথে হ্যাপিতে রয়েছো? ম্যাং বলে হ্যাঁ আমি মিস্টার জি এর সাথে হ্যাপিতে রয়েছি। সিস্টার বলে আমার মেমোরি লস হয়েছে, তাই আমার তো আগের কোনো কিছু মনে নেই, কিন্তু তোমরা দুজনে হ্যাপিতে রয়েছো এটা শোনার পর আমি নিজেও হ্যাপি হয়েছি। তখন একটি কার আসছিল ম্যাংয়ের দিকে, এইটা সিস্টার দেখার পর ম্যাংকে বাঁচাতে গিয়ে নিজেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর ভিতর থেকে শ্যানের সেক্রেটারি বের হয়ে আসে, দেখতে পায় যে ম্যাংয়ের জায়গায় ম্যাংয়ের সিস্টারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ভয় পেয়ে যায়। আর ম্যাং বলে তুমি এখানে আমাকে মারতে এসেছিলে? সেক্রেটারি বলে হ্যাঁ এখানে আমি তোমাকেই মারতে এসেছিলাম, কারণ তুমি আমার কাছ থেকে শ্যানকে কেড়ে নিয়েছো, আর শ্যানকে ফিরে পেতে হলে তোমাকে তো মরতে হবে। আর আমাকে এই সব কিছু করাতে জিয়ের স্টেপ মম সাহায্য করেছে, তাই তো একটু পরে গার্ড ভিতরে চলে আসে, স্টেপ মমকে এখানে ধরে নেয়। জিজ্ঞাসা করে স্টেপ মম আমি কি করেছি, আর ড্যাডকে বলে সাহায্য করার জন্য, কিন্তু ড্যাডও এখানে কোনো কিছুই বলে না। জি বলে আমি জানতে পেরেছি আপনি কি কি করেছেন, আর আপনার কারণে আমাদের ফ্যামিলির অনেক ক্ষতি হয়েছে। সবাই জানতে পারে স্টেপ মম আসলে ম্যাংকে মেরে ফেলার প্ল্যান করেছিল, তাই তো অনেক রেগে যায় ড্যাড। ড্যাড বলে তুমি যদি আমাকে ওই দিন ড্রাগস না দিতে তাহলে আমি কখনই তোমার মতন একটি মেয়েকে বিয়েও করতাম না।
এরপরে জিতো এখানে আরো একটি রিপোর্ট দেখায় নিজের ড্যাডকে। আমার মম আপনাকে ছেড়ে চলে যায়নি, বরং ওই মহিলাটি আমার মমকে মেরে ফেলেছে। ড্যাড এইসব দেখার পর অনেক ভেঙে যায় আর বারবার জিয়ের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। জি বলে, আপনি কি জানেন মম মারা যাওয়ার আগে আপনাকে একটি কথা বলতে চাচ্ছিল, কিন্তু আপনি তো ওই কথাটি শোনেননি। ড্যাড বলতে থাকে, তুমি বলো যে তোমার মম আমাকে কি বলতে চেয়েছিল। জি বলে, মম এটাই বলতে চাচ্ছিল যে মম আপনাকে অনেক বেশি ঘৃণা করে, কখনোই আপনাকে বিয়ে করতে চায়নি কারণ আপনি ওনার যোগ্য ছিলেন না। এরপরে শ্যান আর জ্যানকে দেখানো হয়। এখানে শ্যান বলে, দেখেছো এখানে ওর সিস্টারের কিরকম অবস্থা হয়েছে, তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে তুমি আবারও ম্যাংয়ের সিস্টারকে নিজের করে পেয়ে যাবে। তাই এখানে তারা দুজনে একে অপরের সাথে হাত মেলায়। এরপরে জ্যান চলে আসে একটি ফাইল নিয়ে জিনের সাথে মিটিং করতে, যাতে করে জিনকে বিজি রাখতে পারে। আর ওইদিকে শ্যান তখন হঠাৎ করে ম্যাংকে কিডন্যাপ করে নেয়। ম্যাংকে বিয়ে করার জন্য এখান থেকে নিয়ে যাবে, তখনই চলে আসে জিন, ম্যাংকে শ্যানের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর আমরা জানতে পারি প্রথমেই তো জ্যানে সবকিছু বলে দিয়েছিল জিকে। শ্যান এখন চাচ্ছিল ম্যাং যেন জিকে হেট করে, তাই বলে, তুমি কি জানো জি এর কারণেই তোমার মম আর ড্যাড মারা গিয়েছে। কিন্তু তখনই সিস্টার এসে বলে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। ওই দিন তুমি আমাদের দুজনের মম আর ড্যাডকে মেরে ফেলেছো, এতে জি এর কোনো দোষ নেই। ম্যাং খুশি হয়ে জিকে হাক করে নেয়। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।